হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টারের নাম ভিসকোসিটি বা সান্দ্রতা। ভিসকোসিটি বা সান্দ্রতা কি? ফ্লুইডেরই একটা প্রপার্টি বা ধর্ম। ওকে, আজকে পার্ট 1। আজকে আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে দেখবো, ইন্ট্রোডাকশন সম্পর্কে দেখবো। ওকে, সো ফার্স্টে কি একটা ফ্লুইডের প্রবাহ বা ফ্লো কেমন হতে পারে। তো একটা প্রবাহী বা একটা ফ্লুইডের দু রকমের ফ্লো হতে পারে। এক, স্ট্রিমলাইন ফ্লো বা ধারারেখ প্রবাহ। দুই, টার্বুলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ। ওকে, সো দুটো জিনিস কি কি? ফার্স্টে কি স্ট্রিমলাইন ফ্লো বা ধারারেখ প্রবাহ। সেই ক্ষেত্রে কি হয়, এটা যদি একটা প্রবাহী হয় বা ফ্লুইড হয়, তাহলে ফ্লুইডের মধ্যে কি তৈরি হয়, যে পার্টিকেল গুলো থাকে সেগুলো কি একটা নির্দিষ্ট লাইন বরাবর প্রবাহিত হয় বা ফ্লো করে। কি করে? একটা নির্দিষ্ট লাইন বরাবর। এই লাইনগুলো কি হয়, পরস্পরের সমান্তরাল হয়। একটা লাইন কখনো আরেকটা লাইনকে ছেদ করে না। ওকে, এবার এই লাইনগুলো কি, এইখানে যে পার্টিকেল থাকবে এই ফ্লুইডের যে বিন্দু কণাগুলো থাকবে সেগুলো কি হবে, এই লাইন বরাবর যাবে, পরেরটাও এই লাইন বরাবর যাবে, তারপরেরটাও এই লাইন বরাবর যাবে। ওরকমই তারপরের লাইন, তারপরের লেয়ারে কি তৈরি হবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে। তারপরেরটাতে কি হবে, এই বরাবর যাবে, ওই লাইন বরাবর এই বরাবর যাবে, তারপরে তাও এই বরাবর যাবে। তো কি তৈরি হয়, লেয়ারের মতো তৈরি হয়। মানে এই লাইন লেয়ার বরাবর যত পার্টিকেল আছে সেগুলো এই লাইন দিয়ে যাবে, তারপরে লেয়ার বা স্তর বরাবর যে পার্টিকেল গুলো আছে সেগুলো এই লাইন দিয়ে যাবে, তারপরটা এই লাইন দিয়ে, তারপরটা এই লাইন দিয়ে। তো কি তৈরি হয়, একটা প্রবাহী বা ফ্লুইডের মধ্যে স্তর তৈরি হয় অনেক কটো। ঠিক আছে, কি তৈরি হয়, স্তর তৈরি হবে, লেয়ার তৈরি হয়। আর পার্টিকেল গুলা কিভাবে ফ্লো হয়, লেয়ার বাই লেয়ার। এই লেয়ার বরাবর যে পার্টিকেল গুলো আছে সেগুলো এই লাইন বরাবর ফ্লো হচ্ছে, এই লেয়ারে যে পার্টিকেল আছে সেটা এইভাবে ফ্লো হচ্ছে, এই লাইনে যে পার্টিকেল আছে সেটা এইভাবে ফ্লো হচ্ছে। তো এটাকে কি বলে, এটাকে বলে স্ট্রিম লাইন ফ্লো বা ধারারেখ প্রবাহ। কারণ এই প্রবাহের মধ্যে প্রতিটা পার্টিকেল কি হচ্ছে, একটা রেখা বরাবর, একটা লাইন বরাবর কি হচ্ছে, ফ্লো হচ্ছে। ওকে, নাও এটার বিশেষত্ব কি, বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে একটা লাইন কখনো আরেকটা লাইনকে ছেদ করে না। কেন করে না? কারণ একটা লাইন যদি আরেকটা লাইনকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে যে পার্টিকেল থাকবে সেই পার্টিকেলের ক্ষেত্রে দুটো পসিবিলিটি চলে আসে তার গতিবেগের। এখানে ছেদ যদি করে তাহলে এই বরাবর যেতে পারবে, এই বরাবর যেতে পারবে, কিন্তু একটা পার্টিকেল তো একদিক দিয়েই যাবে, তাই না? আরেকটা দিক দিয়ে তো যাবে না। আরেকটা দিক কি হয়ে যাবে, আরেকটা দিক তো এক্সিস্টেন্স থেকে উঠে যাবে, তাই হবে কি না? তাহলে সেই জন্য একটা পার্টিকেল যেহেতু একটা লাইন দিয়ে যেতে পারে, সেই জন্য দুটো লেয়ার বা দুটো স্ট্রিম লাইন কখনো একে অপরকে ছেদ করতে পারে না। ওকে, নাও এই প্রবাহীটাকে যদি কোনো পাতলা পাইপ দিয়ে আমরা পার করি, তখন কি হবে, তখন যে স্ট্রিম লাইন গুলো থাকবে বা ধারা রেখা গুলো থাকবে সেগুলো খুব কাছাকাছি চলে আসবে, মানে তাদের ডেন্সিটি খুব বেড়ে যাবে। আর ডেন্সিটি বাড়ার জন্য কি হবে, ডেন্সিটি বাড়ার জন্য এখানকার ভেলোসিটি হাই হয়ে যাবে, মানে ভেলোসিটি বেড়ে যাবে। আবার এটাকে যদি কোনো একটা মোটা পাইপ বা বড় পাইপ দিয়ে ট্রান্সফার করি, তখন কি হয়ে যাবে, তখন এই যে ধারা রেখা গুলো থাকবে বা স্ট্রিম লাইন গুলো, এগুলোর কি হবে, ডেন্সিটি কমে যাবে। কারণ একে অপরের থেকে দূরে দূরে থাকবে এই সময়, রাইট? একে অপরের থেকে কি থাকবে, দূরে দূরে থাকবে। তার জন্য কি হয়, তার জন্য এদের ভেলোসিটিও এই জায়গাটায় কমে যায়। ওকে, তো ভেলোসিটি কমা বা বাড়ার সম্পর্ক কার সাথে, এই স্ট্রিম লাইন গুলার ডেন্সিটি কত বেশি হবে বা কত কম হবে। ওকে, যে জায়গায় এই স্ট্রিম লাইন গুলো যত কাছাকাছি থাকবে, মানে ডেন্সিটি যত বেশি হবে, সেখানে কি হবে, সেই ফ্লুইডের ভেলোসিটি তত বেশি হবে। তেমনি যেখানে ডেন্সিটি কম হবে, মানে দূরে দূরে থাকবে, সেখানে কি হবে, সেখানে ভেলোসিটিও কম হয়ে যাবে। সেই জন্য যখন পাইপ দিয়ে আমরা জল দেই, তখন কি করি, ভেলোসিটিকে মানে স্পিড থেকে বাড়ানোর জন্য, জলটা যে বেশি স্পিডে বের করার জন্য কি করি, পাইপের মুখের যে সারফেস এরিয়াটা থাকে সেটাকে কম করে দিই। কম করে দেওয়ার মানে কি, তার মানে হচ্ছে এখানে পাইপটা ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়া মানে কি, স্ট্রিম লাইনগুলো কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসলে ডেন্সিটি বেড়ে যাবে, ডেন্সিটি বাড়লে কি হবে, ভেলোসিটি বেশি হয়ে যাবে, রাইট? তো এইখান থেকে আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করি। ওকে, তো এটা কি, এটা হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো বা ধারারেখ প্রবাহ। ওকে, না 2 নম্বর প্রবাহ কি হতে পারে, 2 নম্বর প্রবাহ হতে পারে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। ধরলাম এটা একটা প্রবাহী, এবার এই প্রবাহীর মধ্যে যদি প্রতিটা পার্টিকেলের কোনো নির্দিষ্ট
লাইন না থাকে, মানে এই প্রবাহী বা ফ্লুইডের মধ্যে যে পার্টিকেল গুলো আছে এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে যদি না চলে, প্রবাহিত বা ফ্লো যদি না হয় কোনো নির্দিষ্ট নিয়ম মেনে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অশান্ত প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো। যেমন কি এই পার্টিকেলটা এখান থেকে এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে 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 কোনটা এদিকে কোনটা এদিকে চলে যাচ্ছে, কোনো নিয়ম নির্দিষ্ট নিয়ম মেনে চলছে না। তো সেই ক্ষেত্রে কি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ফ্লোকে বা প্রবাহকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। ওকে, তো অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে কি হবে, প্রতিটা পার্টিকেল বা কণা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে প্রবাহিত হয় না। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা নর্মালি যা কিছু দেখবো, যা কিছু পড়বো, সবকিছু কি এই স্ট্রিমলাইন ফ্লোকে নিয়ে। কারণ এখানে যেহেতু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তো সেই নিয়মের উপরে বেস করে আমরা বাকি সবকিছু করতে পারি। কিন্তু অশান্ত প্রবাহের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই তো কখন কি হবে না হবে, সেজন্য আমরা এটাকে নিয়ে ক্যালকুলেশন করি না। আমরা বেশিরভাগ সব ক্যালকুলেশন কি করি, এই স্ট্রিমলাইন ফ্লোকে নিয়েই করি। ওকে, এরপরে যা কিছু আসবে আমরা স্ট্রিমলাইন ফ্লোকে নিয়েই দেখবো। তো একটা ফ্লুইড বা প্রবাহী কিভাবে প্রবাহিত হতে পারে, তার প্রবাহ দুই রকমের হতে পারে, এক স্ট্রিমলাইন বা ধারারেখ, আর দুই হচ্ছে অশান্ত বা টার্বুলেন্ট। ওকে, দু ধরনের ফ্লো হলো। নাও এইবার আসে হচ্ছে এই চ্যাপ্টারের মেন টপিক, সেটা হচ্ছে ভিসকোসিটি কি জিনিস বা সান্দ্রতা। ভিসকোসিটিকে বাংলায় বললে আমরা বলবো সান্দ্রতা। ওকে, সো ভিসকোসিটি বা সান্দ্রতা কি? ভিসকোসিটি বা সান্দ্রতা হচ্ছে কোনো ফ্লুইডের একটা প্রপার্টি বা ধর্ম, যে ধর্ম বা প্রপার্টির জন্য ফ্লুইড তার প্রতিটা স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। ওকে, কি দাঁড়ালো, স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে কোনো প্রবাহীর মধ্যে, তাহলে কি লেয়ার তৈরি হলো, এই লেয়ার স্তর তৈরি হলো। তাহলে সান্দ্রতা বা ভিসকোসিটি এমন একটা ধর্ম, যেই ধর্মের জন্য কি হবে, এই যে স্তরগুলোর আপেক্ষিক গতি, এই গতির বিরুদ্ধে কি হবে, বাধার সৃষ্টি হবে। ওকে, কি হবে, বাধার সৃষ্টি হবে, মানে এক টাইপের কি তৈরি হলো, ফ্রিকশন বা ঘর্ষণ। কারণ ফ্রিকশন কি, ফ্রিকশন হচ্ছে কোনো বস্তুর গতিবেগের দিক, মানে গতিপথের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, গতিবেগের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, রাইট। তো এই ভিসকোসিটিও কি, ভিসকোসিটিও বাই ডেফিনেশন আমরা কি বলতে পারি, এক ধরনের ফ্রিকশন। কারণ এটাও কি, এটাও প্রতিটা স্তরের আপেক্ষিক গতিবেগের বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে। ওকে, নাও ফ্রিকশন কি হয়, ফ্রিকশনের ক্ষেত্রে ধরলাম এটা একটা সারফেস, তার উপরে এটা একটা বস্তু আছে, বস্তু যদি এদিকে যেতে চায় তো ফ্রিকশন কোন দিকে অ্যাপ্লাই হবে, এদিকে অ্যাপ্লাই হবে, রাইট। ঠিক তেমনি এই প্রবাহীর মধ্যে ওকে, এটা কি বাইরে হচ্ছে একটা সারফেস আর এটা একটা বস্তু, তাদের মাঝে এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে প্রবাহীটার মধ্যেই যে নিজস্ব স্তর তৈরি হচ্ছে বা লেয়ার তৈরি হচ্ছে, এই লেয়ার এই লেয়ার এই লেয়ার এই লেয়ার, এই লেয়ার গুলা কি হচ্ছে, আপেক্ষিক গতি, মানে এর সাপেক্ষে এর গতি, ওর সাপেক্ষে ওর গতি, তাদের যে গতিবেগ, তাদের গতিবেগের বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হচ্ছে। ওকে, সেটা সেই ধর্মটাকে কি বলে, ওই ফ্লুইডের সান্দ্রতা বা ভিসকোসিটি বলে। যেহেতু এটা একটা প্রবাহীর মধ্যে যে লেয়ার গুলো আছে তাদের মধ্যে ফ্রিকশনটা অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য ভিসকোসিটিকে আমরা কি বলি, ভিসকোসিটিকে আমরা অনেক সময় কি বলি, ইন্টারনাল ফ্রিকশন বলি কোনো ফ্লুইডের। ওকে, ইন্টারনাল ফ্রিকশন কেন, কারণ যে এই যে ক্ষেত্রে যে ফ্রিকশনটা অ্যাপ্লাই হচ্ছে, মানে গতিবেগের বিরুদ্ধে বাধার সৃষ্টি হচ্ছে, সেটা কোথায় হচ্ছে, ওই ফ্লুইডের মধ্যে হচ্ছে, ফ্লুইডের মধ্যে যে লেয়ার আছে সেই লেয়ার গুলোর মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, সেজন্য এটা কি, এটাকে ইন্টারনাল ফ্রিকশনও বলা হয়। এবার নরমাল ফ্রিকশন কি হবে, এই ফ্লুইডটা তো কোনো সারফেসের উপরে থাকতে হবে, ধরলাম এটা একটা সারফেস, এই সারফেসের উপরে ফ্লুইডটা যাচ্ছে, তাহলে এই সারফেসটা যে ফ্রিকশন অ্যাপ্লাই করবে উল্টো দিকে, এটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের এটাকে যে চ্যাপ্টার পড়েছিলাম ফ্রিকশন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ফ্রিকশন বা ঘর্ষণ। আর এটা কি, এটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন, কারণ এটা ওই প্রবাহীর মধ্যেকার যে লেয়ার আছে তার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সো ভিসকোসিটি বা সান্দ্রতা কি জিনিস, এক ধরনের ইন্টারনাল ফ্রিকশন। ওকে, এবার নর্মাল ফ্রিকশন আর ভিসকোসিটির মধ্যে ডিফারেন্স কি, ভিসকোসিটি কি হয়, যে এরিয়ার উপরে অ্যাপ্লাই হচ্ছে সেই এরিয়াটার উপরে নির্ভর করে। ওকে, মানে এই যে লেয়ার গুলো তৈরি হচ্ছে, এই লেয়ার গুলো একটা করে ক্ষেত্রফল থাকবে, তো এটা একটা তারপরে একটা, তো এই ক্ষেত্রফল গুলোর উপরে নির্ভর করে কি, ভিসকোসিটি। কিন্তু ফ্রিকশন কি, ফ্রিকশন এই ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। ওকে, সেই হচ্ছে ফ্রিকশন আর ভিসকোসিটির মধ্যে বেসিক একটা ডিফারেন্স। ওকে, নাও ভিসকোসিটি নর্মাল জেনারেল কেসে আমরা কি করে বুঝবো,
যে ফ্লুইডের ভিসকোসিটি যত বেশি, তার মানে কি তার নিজের লেয়ারের গতিবেগের বিরুদ্ধে বাধা সৃষ্টি করার ক্ষমতা তত বেশি, রাইট? তার মানে কি সেই ফ্লুইডটা তত বেশি গাঢ় হবে। তার মানে কি? তার মানে হচ্ছে সেই ফ্লুইডটার এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হতে বেশি টাইম লাগবে, বা কোনো কোনো সময় ফ্লো হতে চাইবেও না। আর যে ফ্লুইডের সান্দ্রতা বা ভিসকোসিটি যত কম, তার কি তার নিজস্ব লেয়ারের আপেক্ষিক গতির বিরুদ্ধে কি বাধা সৃষ্টি করার ক্ষমতাও তত কম। তার মানে কি? তার মানে তার প্রবাহিত হওয়ার ক্ষমতাও তত বেশি, মানে সেটা তত সহজে প্রবাহিত হয়ে যাবে বা ফ্লো হয়ে যাবে। ওকে, সেই জন্য কি বলা যেতে পারে উদাহরণ হিসেবে বা এক্সাম্পল হিসেবে, জলের সান্দ্রতা মধু বা হানির থেকে কম হয়, বা গ্রিস বা কোনো তেলের থেকে কম হয়, কারণ জল খুব তাড়াতাড়ি প্রবাহিত হতে পারে, বা কিন্তু হানি বা মধু কি হয়, প্রবাহিত হতে পারে না অত সহজে। তার মানে কি মধু বা হানির কি হয়, সান্দ্রতা বা ভিসকোসিটি বেশি হয় কার থেকে? জলের থেকে। ওকে, সেজন্য জলের কি প্রবাহিত হওয়ার ক্ষমতা বেশি, ফ্লো হওয়ার ক্ষমতা বেশি, কিন্তু হানি বা মধুর কি হয় ওই ক্ষমতাটা নেই, কম তার থেকে, জলের থেকে। ওকে, সো সান্দ্রতা ভিসকোসিটি প্র্যাকটিক্যালি আমরা কোথায় অ্যাপ্লাই করি বা বুঝি? এখান থেকে। ওকে, যে কার প্রবাহিত হওয়ার ক্ষমতা কত বেশি, বোঝা গেল? নাও এটা কি? এটা তো এক ধরনের প্রপার্টি বা ধর্ম, ভিসকোসিটিটা, রাইট? তো এটাকে আমরা ক্যালকুলেট করব কি করে? ক্যালকুলেট করার জন্য আমাদের দরকার পড়ে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। ওকে, নাও এটা কি জিনিস? এটার জন্য একটা নতুন ডায়াগ্রাম ড্র করতে হবে। আর আমাদের দরকার পড়বে হচ্ছে ভিসকোসিটি কোন কোন জিনিসের উপরে নির্ভর করে কোন ফ্লুইডের, সেই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে লাগবে। এটা ধরলাম ফ্লুইডের সবার নিচের সারফেস। এই বি ফ্লুইডটা এরকম ছিল, এটা এরকম ফ্লুইডটা ছিল, তার মাঝে লেয়ার তৈরি হয় এবং নিচের সারফেস। এবার এর থেকে এক্স ডিস্টেন্সে আমরা কি ধরলাম? একটা লেয়ার ধরলাম সিডি। কত ডিস্টেন্স? এক্স ডিস্টেন্সে। আর সেখান থেকে আবার ডিএক্স ডিস্টেন্সে আরেকটা লেয়ার ধরলাম, কি লেয়ার? এমএন। তাহলে এটার ভেলোসিটি ভি হলে এটার ভেলোসিটি ধরলাম ভি প্লাস ডিভি। ওকে, তাহলে এই যে ফোর্সটা যে অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটা কার উপরে নির্ভর করে? ভিসকোসিটি যে ফোর্স, সান্দ্রতার যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা কার কার উপরে নির্ভর করে? সেটা এক নির্ভর করে হচ্ছে এরিয়ার উপরে, যেটা এখনই বললাম ফ্রিকশন আর ভিসকোসিটির মধ্যে ডিফারেন্সের মধ্যে। আর দুই নির্ভর করে হচ্ছে ডিভি বাই ডিএক্স। মানে একটা ছোট্ট ডিস্টেন্স দূর থাকা কোন স্তরের জন্য যে পরিমাণ ভেলোসিটি চেঞ্জ হয়, একটা স্তর থেকে আরেকটা স্তরের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের উপরে ওই দুটো স্তরের আপেক্ষিক গতির মধ্যে যে ডিফারেন্স, তাদের অনুপাত কি হয়, তার উপরে নির্ভর করে এই ভিসকোসিটি। ওকে, ডিভি বাই ডিএক্স মানে এক্স ডিস্টেন্স, সামান্য একটু ডিস্টেন্স গেলাম, তার জন্য ভেলোসিটি কতটা পরিমাণ বাড়লো বা কমলো কি হবে সেটার উপরে। তাহলে এটাকে যদি একসঙ্গে করে দিই, তাহলে ফোর্সটা কার কার প্রপোর্শনাল? এ ইন্টু ডিভি ডিএক্স, রাইট? এইবার যদি প্রপোর্শনাল সাইনকে আমরা যদি সরাই, তাহলে আমাদের কি আনতে হবে? তাহলে আমাদেরকে আনতে হয় একটা কনস্ট্যান্ট, রাইট? এই যে কনস্ট্যান্টটা আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি ইটা দিয়ে, ইন্টু এ ইন্টু ডিভি ডিএক্স। এই যে ইটা আসলো, এই ইটাকেই আমরা বলি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। ওকে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। তাহলে এখান থেকে যদি ইটার ভ্যালু বের করতে হয়, তাহলে ইটার ভ্যালু কত বেরোবে? ইটার ভ্যালু বেরোবে এফ বাই এ ইন্টু ডিভি ডিএক্স। তাই ডেফিনিশন কত হবে সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি? একক পরিমাণ ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের তলের থেকে একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যে একক পরিমাণ, আরেকবার বলি, একক ক্ষেত্রফল বিশিষ্ট তল। ওকে, এটা হলো যদি এক হয়, তার মানে কি এরিয়া এক, মানে একক ক্ষেত্রফল বিশিষ্ট তল বা স্তর। তাদের মাঝে ডিস্টেন্স কত? ডিএক্স কত করে দিলাম? একক পরিমাণ, মানে ডিস্টেন্স কত? একক পরিমাণ। তাদের মাঝে যদি আপেক্ষিক গতিবেগ একক পরিমাণ বজায় রাখতে হয়, মানে একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি স্তরের দুটি স্তর একক দূরত্বে অবস্থিত থাকা অবস্থায় যদি তাদের মধ্যে
কি একক পরিমাণ আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে হয়, তাহলে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটাই কি হবে, সেটাই হবে সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির সমান। বোঝা গেল? এরিয়া কি হচ্ছে, এই যে স্তরগুলো তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রফল। তাহলে একক পরিমাণ ক্ষেত্রফলের দুটো স্তর নিলাম, তাদের মাঝে ডিস্টেন্স কত নিলাম, একক পরিমাণ ডিএক্স একক। তাদের মাঝে যদি একক পরিমাণ কি তৈরি করতে হয়, আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে হয়। মানে এটা যদি 10 হয় এটা 11 হবে, এটা 11 হলে এটা 12 হবে, রাইট? এটা 13 হলে কত হবে, এটা 14 হবে। মানে একক পরিমাণ ডিফারেন্স রাখতে হবে সবসময়। ওকে, তাহলে একক পরিমাণ ভেলোসিটি বা গতিবেগ বজায় রাখতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ওকে, কি বলা হয়, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। বোঝা গেল? না, এটা একটা নতুন টার্ম। তো এটা কি থাকে, এটার ইউনিট থাকে, এটা ডাইমেনশন থাকে, রাইট? তো সিজিএস পদ্ধতিতে ইটার ইউনিট হচ্ছে ডাইন সেকেন্ড সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এটাকে আমরা একবারে পয়জো বলি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি পি দিয়ে। ওকে, তাহলে সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ইউনিট কি, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার বা পয়েস। ওকে, তাহলে 1 পয়েস বলতে কি, 1 পয়েস বলতে বোঝে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত, এক্স এর ভ্যালু বলছি, 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তলের মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেটাই কি, সেটাই হচ্ছে 1 পয়েস। ওকে, এসআইতে কি হবে, এসআইতে হয়ে যাবে নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2। ওকে, এটা কি, এগুলো হচ্ছে ইউনিট। ডাইমেনশন কি, ডাইমেনশন ফোর্সের ডাইমেনশন বাই এরিয়ার ডাইমেনশন ইনটু ভেলোসিটি ডাইমেনশন বাই ডিস্টেন্স লেন্থের ডাইমেনশন। তো ওভারঅল কেটা টুটে কি চলে আসবে, ml -1 t টু দি পাওয়ার -1। এটাই কি, এটাই হচ্ছে কার বেরোলো, এই সব কিছু আসলে ইটার বা সান্দ্রতাঙ্কের বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কি আসলো, ইউনিট আসলো, তার সাথে সাথে কি আসলো, তার সাথে সাথে ডাইমেনশন আসলো। ওকে, ডাইমেনশন আসলো। নাও এই ইটার উপরে কি থাকে, চাপের একটা প্রভাব থাকে আর উষ্ণতার একটা প্রভাব থাকে। ওকে, উষ্ণতা ও চাপের উপরে এটা নির্ভর করে। কেমন করে নির্ভর করে, চাপ যত বাড়ানো হয় কোনো ফ্লুইডের, তার কি হয়, তার সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা ইটার ভ্যালু কি হয়, বাড়ে। ওকে, সান্দ্রতাঙ্ক কি হয়, বাড়ে, বেশি হয়। চাপ বাড়লে সান্দ্রতাঙ্ক বেশি হবে, আর চাপ কমলে সান্দ্রতাঙ্ক কি হবে, কমবে। আর উষ্ণতার সাথে কি হয়, ব্যস্তানুপাতে থাকে। মানে উষ্ণতা যদি বাড়ানো হয় কোনো ফ্লুইডের, তাহলে তার সান্দ্রতাঙ্ক কি হবে, কমবে। ওকে, সান্দ্রতাঙ্ক কি হবে, কমবে। উষ্ণতা বাড়লে সান্দ্রতাঙ্ক কমবে, উষ্ণতা কমলে সান্দ্রতাঙ্ক বাড়বে। চাপের সাথে কি, চাপ বাড়লে সান্দ্রতাঙ্ক বাড়ে, উষ্ণতা কমলে সান্দ্রতাঙ্ক বাড়ে। ওকে, তো এই হচ্ছে চাপ আর উষ্ণতার সঙ্গে সান্দ্রতাঙ্কের সম্পর্ক। আশা করি বোঝা গেল। আজকের জন্য এইটুকুই, এতটাই টপিক। কি কি দেখলাম, ফার্স্টে তো ভিসকোসিটি কি জিনিস, একটা ফ্লুইডের কিরকম দু ধরনের ফ্লো হতে পারে, স্ট্রিমলাইন ফ্লো আর কি একটা হচ্ছে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। তারপরে কি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। ওকে, সো আজকে প্রথম পার্ট ছোট টপিক ছিল, সহজ টপিক ছিল, আশা করি বোঝা গেল। এরপরে আর নেক্সট জিনিসগুলো আসবে। সো আজকের জন্য এটুকুই, আশা করি বোঝা গেল। লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।